আছি এখনো ঈদ পর্যন্ত করতে পারিনি, কোরবানি গেছি, সবাই আসছে, ছেলে মেয়ে লেখাপড়া নিয়ে অনেক কষ্টে আছি। আমি দিনমজুর একটা শ্রমিক লেবারি কাজ করি। এখন আমার চাচা ওনার একটা ছেলে আছে ফরিদুল ইসলাম, ওনার পটিয়া উপজেলায় স্বামীর পক্ষে আদালতে সাক্ষ্য প্রদান করায় স্ত্রী শাহিন আক্তার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত। বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের সরজমিন প্রতিবেদনে। গত ৭/৩/২৪ তারিখে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আমান আলীর বাড়ির নন্দের খিল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আব্দুল মান্নানের ছেলে ফরিদুল ইসলাম, মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ এরশাদ, মৃত আব্দুল মোতালেবের ছেলে আনোয়ার ইসলাম, মৃত রশিদ আহমদের ছেলে ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জাফর আহমদ, মৃত আব্দুল মোতালেবের ২ ছেলে ও ১ কন্যা সন্তান থাকার পরও অবিবাহিত নিঃসন্তান বলে ইউপি সদস্য থাকাকালীন জাল জন্ম সনদ ওয়ারিশান সার্টিফিকেট প্রদান করায় এদের বিরুদ্ধে মৃত আব্দুল মোতালেবের ছোট ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম বাবলু বিজ্ঞ আদালতে জালিয়াতির মামলা দায়ের করলে গত ৭/৩/২৪ তারিখ মামলার বাদী মোহাম্মদ শফিকুল ইসলামের স্ত্রী শাহিন আক্তার জালিয়াতির মামলার সাক্ষী হওয়ায় বিজ্ঞ আদালতের সাক্ষীর ধার্য তারিখ থাকায় বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করে বাড়িতে আসলে আসামিগণ ক্ষিপ্ত হয়ে শাহিন আক্তারের উপর ভূমিদস্যু জালিয়াতির চক্র সন্ত্রাসী বাহিনী দিয়ে অতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে শাহিন আক্তারকে গুরুতর জখম করে। তখন ৯৯৯ ফোন করলে পটিয়া থানার এসআই মোহাম্মদ মাহমুন শাহিন আক্তারকে সন্ত্রাসী বাহিনীর কবল থেকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করান। গত ১০/৩/২৪ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটিয়া আদালতে ১৪৩/৩২/৩২৪/৩৫৭/৩৭/৩৭/৫০৬ ও ৩৪ দণ্ড বিধি ধারা হামলাকারী শাহিন আক্তার ডেজি, রেশমি আক্তার, রোজি আক্তার, সুমি আক্তার, আনোয়ার ইসলাম, আব্দুল মান্নান ও মজু আক্তারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন, যা সিআর মামলা নং ১৬৬/২৪। এই ব্যাপারে ভুক্তভোগীরা সিএসটিভি 24 কে জানান, তফসিলভুক্ত সম্পত্তি বিএস খতিয়ান নং ২৬৮, বিএস দাগ নং ৬৮০, তৎ আন্দর ১২৫ শতক, উক্ত ১২৫ শতক হতে ভূমি আত্মসাৎ করার উদ্দেশ্যে জালিয়াতির মাধ্যমে ৩৭৫০ শতক ভূমি নামজারি করে নেন। হতদরিদ্র অসহায় দিনমজুর মোহাম্মদ শফিকুল ইসলাম বাবলু এই জাল ওয়ারিশান সনদ সৃজনকারীদের বিরুদ্ধে গত ২২/১১/২০১৭ তারিখে ১০ নং ধলঘাট ইউনিয়ন পরিষদ ৩/৭/২০২১ তারিখ পটিয়া থানা অফিসার ইনচার্জ ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বরাবর পৈতৃক খরিদা দলিল উদ্ধার সহ অবৈধভাবে জবরদখলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও কোনো ন্যায় বিচার পাননি বলে জানান ভুক্তভোগী মোহাম্মদ শফিকুল ইসলাম বাবলু। তিনি আরো বলেন, একজন জনপ্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম কিভাবে সাক্ষী হয়ে আমার বড় ভাইয়ের স্ত্রীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেন। আমি ন্যায় বিচারের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাই যে স্থানীয় বা প্রশাসনের মাধ্যমে আমার পৈতৃক সম্পত্তি ভূমিদস্যুদের কবল থেকে যেন উদ্ধার করে দেওয়া হয়। সেদিন আপনাদের কি হয়েছিল একটু আমাদেরকে বলবেন? সেদিন আমি যখন জালিয়াতি মামলা করছিলাম, আমার স্বামী আমার চাচা শ্বশুরের সাথে আমি সাক্ষী দিতে গিয়েছিলাম। সাক্ষী দেওয়ার পর আমি আমার বাপের বাড়ি ছিলাম। 2 দিন পর যখন গেছি, সবাই সকালে গেছি, দুপুরে ওরা সবাই ষড়যন্ত্র করে রাখছে আমাকে মারার জন্য। আমি যখন গেছি সবাইকে ডেকে নিয়ে এসে আমাকে মারধর করছে। এরা হচ্ছে আমার নন্নসের মেয়েরা, চাচা শ্বশুর, ওদের বউ, সবাই মিলে আমাকে জালিয়াতি মামলা সাক্ষী দেওয়ার জন্য মেরে ফেলার চেষ্টা করেছিল। আরো আমার বাচ্চাদেরকে বলছে যে কাউকে যদি বলিস তোদেরকে সহ মেরে ফেলবো।
তারপর আমি এটার জন্য সুস্থ আইনের কাছে সুস্থ বিচার চাই। যখন আপনার উপর হামলা হয়েছিল তখন আইনি সহায়তা পেয়েছিলেন কিনা? না, আইন আসে নাই, যে কেউ আসে নাই, ওরা নিজে আমাদেরকে মেরে নিজেরাই, ওরা আমাকে মারধর করে, ওরাই নিজে পুলিশকে ফোন করে এনে আমাকে এই বলতেছে যে পুলিশকে আমি নাকি সুইসাইড করতে চাইছি, পুলিশদেরকে বলতেছে যে। তখন আমার ছেলে আমার বাড়ির মিথ্যা তথ্য দিয়ে ওখানে মিথ্যা তথ্য দিয়ে নিয়ে আসছে, পটিয়া থানা থেকে প্রশাসন নিয়ে আসছিল ওরা। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছিল। তখন আমার বাচ্চা আমাদের বাড়িতে ফোন করছিল, আমার আব্বারা আমাদের মেম্বার বাচ্চা সহ পাঠাইছে, আমার ভাই সহ ওইখানে পুলিশের সামনে আমার ভাইকে, ওই মেয়েটা শাহিন আক্তার ডেজি, আমার ভাইকেও পুরন দিয়ে মারছে, প্রশাসন কিছু করেনি, তাকিয়ে তাকিয়ে দেখেছে। আর এসে মামুন পুলিশ আসছিল, ও তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছু বলেনি। আর বলতেছে যে মেয়েদের গায়ের পর হাত তুলে আমাদের সমস্যা হতে পারে, ওইটা বলে আর কোনো গিয়া করে নাই। আমার বাপের লোকেরা আমাকে আমার মেম্বার সহ এলাকার আমাকে আমার বাপের বাড়িতে নিয়ে আসছে। ওরা সবাই আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে, এই দরজা বন্ধ করে আমাকে চুল ভরে ধরে টানা হিস্টা করে নিচে পালং থেকে নিচে চেষ্টায় ফেলে, ইচ্ছা মজিম কিল ঘুষি যেটা ফালছে সেটা দিয়ে, লোহা লঙ্কর দিয়ে বের গেছে, লাঠি পূজা দিয়ে, আরো দরজা বন্ধ গলা চিবে ধরছে উন্না দিয়ে ফাঁসি দেওয়ার জন্য আমাকে দাবটকি নিয়ে আমাকে কূপ দেওয়ার চেষ্টা করতেছে। আরো এই 999 ফোন করে পুলিশ এনে ওদেরকে বলতেছে আমি নাকি নিজে নিজে সুইসাইড করতেছি। আমার হামলা করে এরাই পুলিশ নিয়ে আসছে, আমার বাচ্চা গেছে বাড়ি থেকে মেম্বার গেছে পুলিশের সামনে, প্রশাসনের সামনে, ওরা আমার বাচ্চাদের যা তা বলছে, আমার ঘরে এনে অস্ত্র শস্ত্র সহ নিয়ে আমার ঘরের পর বাচ্চাদের সহ আমাকে হামলা করেছে। আমার বাচ্চাদের এই বাড়ির যারা আছে সবাইদেরকে হুমকি দিচ্ছে, মারধর করতেছে পুলিশের সামনে, যা ইচ্ছা তাই দিয়ে মারধর করছে, সবাই মিলে আমাকে হুমকি দিচ্ছে আমি নাকি ওই বাড়িতে থাকলে আমাকে মেরে ফেলবে। সেজন্য আমরা ওই বাড়ি ছেড়ে এখন বাসায় নিয়ে থাকতেছি, বাপের বিটা থেকে চলে আসে, শ্বশুরের বিটা থেকে ওদের বই। ওইখানে যারও গেছি সপ্তাহ পরে আমার জিনিসপত্র আনার জন্য বাচ্চাদের বই খাতা, ওরা সেদিনে আমাকে তালা মেরে দিছে, আমি রুমে ঢুকছি। আরো 349 ফোন করে আমরা পুলিশ এনে, পুলিশ সহ মেম্বার সহ একটা বড় করে আমাকে উদ্ধার করে বাড়িতে পাঠাইছে, আমার বাপের বাড়িতে। আরো বলতেছে এখানে যদি আর কোনোদিন আসে তাহলে তোকে জানে মেরে ফেলবো, ওরকম হুমকি দিছে। আমি আর বয়ে শ্বশুর বাড়িতে বাচ্চাদের নিয়ে যাইতে পারি না, এখন বাসা বাড়াই থাকি আমি। এটার আমি একটি বিচার চাই এই সরকারের কাছে। আমি আমার বাবার কিনা সম্পত্তি উপর আমার বাবা আমাদেরকে একটা ঘর করে দিছে, আমরা 2 ভাই 7 বোন। আমার ভাইয়ের সহযোগিতা আমার চাচা সহ মিলে সবাই আমার বাবাকে অবিবাহিত নিঃসন্তান একটা জাল সনদ ব্যবহার করে পুরো সম্পত্তিটা ওদের নামে নামজারি করছে। আমি কিছুদিন পূর্বে যখন আমি ভূমি অফিসে গেছিলাম, দেখতেছি ওখানে একটা জালিয়াতি হিসাবে আমার জায়গাটা অবস্থান করে। তখন আমি এটার বিষয় নিয়ে যখন আমি ঘাটতেছি, তখন আমার চাচা আমাকে মারধর, সামাজিকত বড়ুকে নিয়ে মারধর করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং সমাজের লোকজনকে সবাইকে হাত করে নিছে। এক পর্যায়ে আমার বাড়িতে এসে ট্রাক নিয়ে ভাঙচুর করে বিড়া ভরাই গাছ টাছ কেটে বিটা ভরট করতেছে, বাড়িঘর ভেঙে ফেলবে, ওরকম উদ্যোগ নিছে। তখন আমি যখন বাঁধা দিচ্ছি, আমার ভাই বাঁধা দিচ্ছে না, তখন আমি বাঁধা দিচ্ছি তোমরা এরকম করতেছো কেন? আমার বাবার অংশটা আমার বাবা ভাগ করে নিয়েছে, ওর অংশটা ওকে দিয়ে দিছে। জালিয়াটা কিভাবে করলো? জালিয়াটা হচ্ছে যে আমার বাবা 2016 সালে মানে মৃত্যুবরণ, আমার বাবা আগে মৃত্যুবরণ 2016 সালে আমার বাবা একটা জাল সনদ নিছে যে অবিবাহিত নিঃসন্তান বলে। তখন সালামতুল্লাহ চেয়ারম্যান ছিল, তখন জাফর মেম্বারও আমাদের এলাকার মেম্বার ছিল। ওনার সহযোগিতায় ওই জাল সনদ ও নিয়ে আমার বাবাকে অবিবাহিত নিঃসন্তান বলে 2017 সালে নামজারি মামলা করে। আমরা বর্তমানে 2 ভাই 7 বোন, আমার মা সহ 10 জন ওয়ারিশ আছি। এবং এটার এরা যে জন্মসনদ নিচ্ছে আপনারা কেউ নেই, আপনার আব্বা নিঃসন্তান মানে জাল সনদ। তখন আমি ইউনিয়ন পরিষদে একটা মামলা করছিলাম, তখন চেয়ারম্যান ওটা নিয়ে মানে আমাকে বলছে ঠিক আছে আমি একটা ব্যবস্থা নেবো বলে আর নেই। কিছুদিন পূর্বে বছর অনেক পূর্বে আবার আমার উপর হামলা, আবার আমি আরেকটা অভিযোগ দিছি, তখনও কোনো উদ্যোগ নেয় নাই।
তারপর আমি এক পর্যায়ে কি করব, অসহায় হয়ে আমি থানা ইনচার্জে থানাতে একটা অভিযোগ দিছি। থানাতে অভিযোগ দিছি, তারা এসে আমাকে কোনো সহযোগিতা দেয় নাই। তখন আমি একটা ডিআইজি মানে ডিভিশন একটা ডিআইজি অফিসে গিয়ে এটার উত্তর অভিযোগ দিছি, সাধারণ অভিযোগ। তখন এটা আমি কোনো উদ্যোগ পাইনি। এক পর্যায়ে যখন আমি নামজারি মামলা বিরুদ্ধে মামলা করতে গেছিলাম, তখন আমার উপর হামলা যখন করতে আমার কষ্টর বিনিময়ে ওইটা নামজারির জন্য চেষ্টা করছি, মামলা করছি। এক পর্যায়ে আমি আমার চাচার বিরুদ্ধে একটা জালিয়াতি মামলা করছি, মানে ওই ধরনের 295 মামলাটা। ওটা যখন সাক্ষী হিসেবে আমার ওয়াইফ গেছিল, ওই দিন সাক্ষী যখন দিছিল আমার ওয়াইফকে আমি দেখতেছি ওরা আতঙ্ক শিক্ষিত হয়ে হ্যাঁ ওখানে ওরা একটা গ্যাঞ্জাম করতে চাইছিল আদালতে। আমি ওখানে প্রশাসনের কাছ থেকে সাহায্য নিয়ে এক পর্যায়ে নিয়ে আসছি, ওনাদের বাড়িতে রাখছিলাম। তো বলতেছি ছেলে মেয়ের পড়ালেখার সমস্যা হবে, তুমি এখানে একটু গিয়ে দেখো। ও যখন গেছিল ওখানে ওর একটা পরিকল্পিত ভাবে বাইরে সন্ত্রাসী নিয়ে মহিলা এবং পুরুষ মিলে উভয় পক্ষে অস্ত্রশস্ত্র নিয়ে ওর উপর হামলা। তখন আমি চাকরি অবস্থা ছিলাম। এখন আমি ওটা শুনে যখন গেছি গিয়ে দেখতেছি এই অবস্থা, এখানে ওরা নিজে পুলিশ নিয়ে আসছে। এখন আমার শ্বশুর বাড়ি থেকে লোক গেছে, ওদের সামনে পুলিশদেরকে টাকা খাবে, মানে ওদের সামনে আমরা আতঙ্ক হয়ে আমরা কিছু উপায় না পেয়ে এলাকার মেম্বার সব মিলে ওদের পক্ষে কথা বলতেছে। এক পর্যায়ে আমার পুলিশে আমাদের ওয়াইফকে নিয়ে 999 ফোন করে ওয়াইফকে নিয়ে উপজেলায় হাসপাতালে ভর্তি করেছে। আমি ওখান থেকে গিয়ে ইনফরমেশন দিয়েছি, সিএসটিভিকে ইনফরমেশন দিয়েছি। ওরা আসছিল, এসে সব তথ্য নিয়ে আমি যখন একটা মামলা করতে গেছিলাম, তারা কোনো মতো আমার মামলা নেয় নাই। এক পর্যায়ে আমি অসহায় হয়ে আমি কোর্টে একটা মামলা দায় করছি। এখন কোর্টে আমার মামলাটা চলতেছে এবং চলমান আছে। এই অবস্থায় এখন আমি ভাড়া করে আছি, এখনো ঈদ বন্দোবস্ত করতে পারিনি, কোরবানি গেছি, সবাই আসছে, ছেলে মেয়ে লেখাপড়া নিয়ে অনেক কষ্টে আছি। আমি দিনমজুর একটা শ্রমিক লেবারি কাজ করি। এখন আমার চাচা তো ওনার একটা ছেলে আছে ফরিদুল ইসলাম, ওনার নির্দেশে সব হচ্ছে। উনি সৌদিও প্রবাসী, উনি এখানে আগেও পুরনো মামলা আছে, ওনার বিরুদ্ধে ডাকাতি মামলা আছে। ওই এলাকার লোকজনদেরকে একত্র করে এখনো হামলা চালাতেছে। এখনো আমার ঘরে একটু কোনো কিছু নাই, সবগুলো ভাঙিয়ে চড়ে চুরমার করে দিছে। এখনো বন্ধুস্থ আমার পুকুর থেকে মাছ চিন্তাকারী করে নিয়ে রাত দিন 24 ঘন্টা বলকি দিয়ে চিন্তাকারী করতেছে। ওরা সবাই একত্র হয়ে, আমার বোন 2 জন এবং আমার ভাই আনোয়ার ওনার ওই এলাকার প্রতিনিধি, এখন বর্তমান যে প্রতিনিধি মেম্বার আছে, উনি আমাকে ফাঁসানোর জন্য আমার ভাইয়ের বউয়ের দিয়ে একটা মিথ্যা মামলা দিছিল। ওই মামলাটা ছোটখাটো বলে আদালতে এটা পরিষদ বরাবর দিছিল। পরিষদ চেয়ারম্যানকে আমি এসব ভাইয়ের সব বলছিলাম, রণবীর টুডুল এখন বর্তমান চেয়ারম্যান। উনি এটা সব বিষয় জানার পরেও মেম্বারের সহযোগিতায় আমাকে ওয়ারেন্ট করে দিছিল। আমি এক পর্যায়ে ওয়ারেন্টের দাবা গিয়ে একটা মিথ্যা মামলায় সরাসরি 1 নম্বর সাক্ষী হিসেবে একটা মেম্বার ও নিজে 1 নম্বর সাক্ষী হিসেবে ওখানে হস্তগত করছে। এখন আমি কোন উপায় না পেয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে একটা মানে আবেদন আমার ফ্যামিলিকে একটু সুস্থভাবে বাঁচাত এবং আমার সম্পত্তিগুলো ফিরে পাওয়ার জন্য আমি এক বিনম্র অনুরোধ করতেছি বাংলাদেশ সরকারের কাছ থেকে। ধন্যবাদ। CSTV 24.